একটি দলের হয়ে কাজ করছেন ইসির কিছু কর্মকর্তা। সিইসিকে বিএনপি একটি দলের প্রধানের সমান নিরাপত্তা প্রটোকল জামায়াত আমিরকে দেওয়ার দাবি। ফেনী ৩ আসনে আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল। দ্বৈত নাগরিকত্বে বাতিল বিএনপি কুমিল্লা ১০ এবং গফুর এবং চট্টগ্রাম ২ এর সারোয়ারের। গণতন্ত্র প্রতিষ্ঠায় ব্যর্থ হলে শোক সমাবেশ চলতেই থাকবে। অভ্যুত্থানে শহীদ ও আহতদের জন্য দপ্তরের প্রতিশ্রুতি তারেক রহমানের। মাদারীপুরের ঘটকচরে ব্যাটারি চালিত অটোরিকশাকে চাপা দিয়ে বাস খাদে, প্রাণ গেল ৭ জনের, গুরুতর আহত ১০ যাত্রী হাসপাতালে। রাজধানীর গুলশানের পার্লার ব্যবসায়ী নারীর গলা কাটা মরদেহ উদ্ধার। সাভারে পরিত্যক্ত কমিউনিটি সেন্টারে ২টি পোড়া মরদেহ। দেখছিলেন নাসির সিনটেক্স অ্যালুমিনিয়াম সংবাদ শিরোনাম। এবার জানাবো খবরের বিস্তারিত। আপনাদের সাথে আছি তাসনুভা তন্নি। নির্বাচন কমিশন অনেক ক্ষেত্রে প্রশ্নবিদ্ধ আচরণ করছে। একটি দলের হয়ে কাজ করছেন কিছু কর্মকর্তা, এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আর ৩টি দাবিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ করেছে ছাত্রদল। দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে সংগঠনটি। নির্বাচন কমিশন ভবন ঘেরাও কর্মসূচি দেয় ছাত্রদল। রবিবার বেলা ১১টায় নির্বাচন ভবনের সামনে জড়ো হন সংগঠনটির নেতাকর্মীরা। অবশ্যই আমরা আশাবাদী হয়ে পোস্টাল ব্যালটে পক্ষপাতিত্ব, বিশেষ একটি দলকে সুবিধা দেয়া সহ শাহজালাল বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ নির্বাচনে বিতর্কিত প্রজ্ঞাপন জারির প্রতিবাদে এই কর্মসূচি। আপনারা যে শহীদের রক্তের বিনিময়ে এই চেয়ারে বসেছেন, পক্ষপাতমূলক আচরণ করলে আপনারা সেই শহীদের রক্তের সাথে বেইমানি করবেন। একটা পক্ষের এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে চলেছে। পোস্টাল ব্যালট নিয়ে একটা পক্ষ কিভাবে এক ধরনের টাল বাহানা করা শুরু করছে। এক পর্যায়ে আন্দোলনরত ছাত্রদল নেতাদের সাথে কথা বলেন নির্বাচন কমিশন। পরে ছাত্রদল সভাপতি বলেন, কোনো রাজনৈতিক দল মব করলে ইসিকে ব্যবস্থা নিতে হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন ঘেরাও কর্মসূচি চলার কথাও জানান তিনি। এদিকে সন্ধ্যায় নির্বাচন ভবনে সিইসির সাথে বৈঠক করেন বিএনপি নেতারা। জামাতের নির্বাচনী কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স। এই বিষয়ে আমরা ইতিপূর্বে আচরণ বিধি ভঙ্গের আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা বলে প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সেটা আহ্বান জানিয়েছি। বিভিন্ন নির্বাচনী এলাকার রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু ন্যাক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। বিএনপি মহাসচিব বলেন, কিছু সমস্যার সমাধান করলে এই কমিশনের পক্ষে সুষ্ঠু নির্বাচন সম্ভব। কতগুলো বিষয় আমরা লক্ষ্য করছি যে পক্ষপাতমূলক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং সেই ক্ষেত্রে কিছুটা বায়াস একটা অ্যাটিচিউড আমরা লক্ষ্য করছি। আমরা সেটাকে পরিত্যাগ করে সম্পূর্ণ নিরপেক্ষভাবে কাজ করার জন্য তাদেরকে অনুরোধ জানিয়েছি। বিচন কুমার দাস, ডিবিসি নিউজ, ঢাকা। একটি দলের চাপে ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে মনোনয়নপত্র বাছাইয়ে পক্ষপাতমূলক আচরণ করছে নির্বাচন কমিশন। প্রধান উপদেষ্টার সাথে দেখা করার পর ব্রিফিংয়ে এমন অভিযোগ করেছে জামায়াত ইসলামী। একটি দলের প্রধানের সমান নিরাপত্তা প্রটোকল জামায়াতের আমিরকেও দেওয়ার দাবি তাদের। রবিবার সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাৎ করেন জামায়াতের নেতারা। প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দলটির আমির ডাক্তার শফিকুর রহমান। পরে ব্রিফিংয়ে জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মাহমুদ তাহের অভিযোগ করেন, ঋণখেলাপি ও দ্বৈত নাগরিকত্ব নিয়ে নির্বাচন কমিশন ভিন্ন আচরণ করছে। একটি দল থেকে ইসিকে চাপ দেওয়া হচ্ছে। ঋণখেলাপির ব্যাপারে সেটা স্পষ্ট সবসময় এটা ছিল, কিন্তু কিছু জায়গায় আমরা ইলেকশন কমিশনের একটা ভিন্নতা দেখতে পাচ্ছি। আমরা শুনতে পাচ্ছি কোন একটি দলের পক্ষ থেকে ইলেকশন কমিশনে যে চাপ সৃষ্টি করার চেষ্টা করছে
যাতে করে এই সমস্ত ত্রুটির কারণে যাদের নমিনেশন বাতিল হিসাবে গণ্য হওয়ার কথা সেটা যেন করা না হয়। নিরাপত্তা ও প্রোটোকলের বিষয়ে একটি দলের প্রধানকে নিয়ে সরকার বাড়াবাড়ি করছে বলে অভিযোগ করে জামায়াতের আমিরকে একই সুবিধা দেওয়ার দাবি তার। কাউকে অধিকতর সিকিউরিটি কিংবা অধিকতর প্রোটোকল দিলে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু একটি অন্যতম প্রধান দল হিসেবে সমভাবে বাংলাদেশ জামাত ইসলামীর মহতারাম আমিরকে প্রধানকে সম আচরণ দিতে হবে। এর আগে রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, গণভোট ও জাতীয় নির্বাচনে ইসি নিরপেক্ষ থাকবে এমন প্রত্যাশা করছে জামায়াত। ভাবা হচ্ছে 10 দলের সমন্বিত নির্বাচনী ইশতেহারের কথা। মানজুমা আফরোজ নীলিমা, ডিবিসি নিউজ, ঢাকা। সমসাময়িক বিষয় নিয়ে বাংলা মোটরে নিজেদের কার্যালয়ে ব্রিফিং করছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। আমরা সরাসরি চলে যাচ্ছি সেখানে। প্রার্থীকে এবং সংবিধান লঙ্ঘন করে, আরপিও লঙ্ঘন করে এবং বাংলাদেশের প্রচলিত আরো কয়েকটি আইন লঙ্ঘন করে প্রার্থীদেরকে বৈধতা দেওয়া হয়েছে। আমরা যদি ঋণ খেলাপির বিষয়ে আসি, চট্টগ্রামের একজন বিএনপির প্রার্থী আসলাম চৌধুরী, তিনি 1700 কোটি টাকা ঋণ গ্রহীতা বিভিন্ন ব্যাংক থেকে বাংলাদেশের, এবং 1200 কোটি টাকার ঋণ খেলাপি। 1200 কোটি টাকার ঋণ খেলাপি একজন ব্যক্তি 5টা ব্যাংকে বোধহয় 5টা ব্যাংকে, তাকে প্রথমে একজন নির্বাচন কমিশনার বললেন যে তাকে তো এটা দেওয়া উচিত না, এটা বাংলাদেশের মানুষ ভালোভাবে নিবে না, সবকিছু ওয়াজ লিডিং টুয়ার্ডস যে তার প্রার্থিতা অবৈধ হবে, বাতিল হবে। হঠাৎ করে পাশে একটু কথা বলে তিনি বললেন যে এটা অ্যাকসেপ্টেড, মানে হঠাৎ করে আউট অফ নো হয় এটা অ্যাকসেপ্টেড। এবং ওনারা যদিও বাংলাদেশের প্রচলিত ঋণ খেলাপি আইন অনুযায়ী গ্যারান্টার ইজ অলসো হচ্ছে ঋণ খেলাপি, কিন্তু ওনারা ইন্টারপ্রিটেশন করলেন যে গ্যারান্টার হিসেবে তাকে সেখানে দায় মুক্তি দেওয়া হলো। এবং আমরা দেখলাম যে ওনারা ওইখানে বসে আইনের ইন্টারপ্রিটেশন করছেন, ওনারা ওইখানে বসে সংবিধানের ইন্টারপ্রিটেশন করছেন, যেটার কোনোটার ইখতিয়ার ওনাদের নেই। এবং আমরা অবশ্যই এই বিষয়গুলোতে ভবিষ্যতে আমাদের আইনি লড়াই চালিয়ে যাব। এবং আমরা আজকে স্পষ্টভাবে বলছি যে এই নির্বাচন কমিশনের একটা সুষ্ঠু নির্বাচন, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের ক্ষেত্রে আমরা পার্টি হিসেবে জাতীয় নাগরিক পার্টি কোনো ধরনের কনফিডেন্স আজকের পরে আর পাচ্ছি না। এবং আমাদেরকে এই পরিস্থিতিতে এসে আমরা এই জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করব কিনা এটাও পুনর্বিবেচনা করার সময় এসেছে বলে আমরা মনে করছি। যেহেতু রাইট অ্যাওয়ে ওইখান থেকে এসে আপনাদের সাথে কথা বলছি, সে কারণে কোনো সিদ্ধান্ত এখন আমি দিব না। আমরা আমাদের পার্টির রাজনৈতিক পর্ষদে বসে সিদ্ধান্ত গ্রহণ করব এই বিষয়ে। তবে আমরা এই বিষয়টি অবশ্যই পুনর্বিবেচনা করব এবং অপরাপর যেই রাজনৈতিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আপিল শুনানির শেষ দিনে প্রার্থিতা ফিরে পেয়েছেন ফেনী 3 আসনে বিএনপির প্রার্থী আব্দুল আউয়াল মিন্টু। তবে প্রার্থিতা হারিয়েছেন কুমিল্লা 10 আসনের বিএনপির প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া এবং চট্টগ্রাম 2 আসনের সারোয়ার আলমগীর। রবিবার সকাল থেকেই রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে শুরু হয় শেষ দিনের শুনানি। নিষ্পত্তি চলে অপেক্ষমান আপিলেরও। সকাল থেকে নির্বাচন কমিশনে ভিড় করেন আপিলকারী সহ তাদের আইনজীবী ও কর্মী সমর্থকরা। মনোনয়নপত্র দাখিলের সময় ফর্ম 20 এবং 21 দুইটা ফর্ম ফিল আপ করতে হয়। এইটা আমি অনিচ্ছাকৃত ত্রুটির কারণে করতে পারি নাই। আমি বিজ্ঞ আপিল আদালতে কমিশনের সাবমিট করেছি। নির্বাচন কমিশন আমাদের দুই পক্ষকে শুনে আমরা সবাই শুনানি করেছি এবং আমাদের প্রার্থী আমাদেরকে জানিয়েছেন যে তিনি অত্যন্ত খুশি এবং আনন্দিত হয়েছেন এই আদেশে। জামাত ইসলামী আছে এখন কূটকৌশল নিয়ে, তাদের কোন কূটকৌশল ইনশাআল্লাহ ফটিকছড়ির জনগণ মেনে নেবেন। শুনানির আগে ও পরে গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ, আক্ষেপ ও প্রতিক্রিয়া জানান প্রার্থীরা। পোস্টাল ব্যালট এক জায়গায় যাচ্ছে, এতে নির্বাচন প্রভাবিত হবে, ভোট এই জায়গার মধ্যে একটা কারচুপি হওয়ার সম্ভাবনা আছে বলে আমরা মনে করি। এখনো সমাজ থেকে ভয় ডর কেটে যায় নাই। এটা যারা দিয়েছেন এই ডর ভয় কাটার পরে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। জুলাই অভ্যুত্থানের শক্তি যারা যার জায়গা থেকে স্বতন্ত্র হিসাবে দাঁড়াতে চাচ্ছে, আসলে কমিশনের স্বতন্ত্র প্রার্থীদের ওইভাবে কথা শুনতেছে না। শেষ দিনে ফেনী 3 আসনে বিএনপির আব্দুল আউয়াল মিন্টুর প্রার্থিতা বহাল রেখেছে নির্বাচন কমিশন। দ্বৈত নাগরিকত্বের অভিযোগে তার মনোনয়নপত্র বাতিলের জন্য আবেদন জমা পড়ে ইসিতে। এছাড়া প্রার্থিতা ফিরে পেয়েছেন চট্টগ্রাম 4 আসনের বিএনপির আসলাম চৌধুরী। তবে প্রার্থিতা হারিয়েছেন কুমিল্লা 10 আসনে বিএনপি প্রার্থী আব্দুল গফুর ভূঁইয়া এবং চট্টগ্রাম 2 এর সারোয়ার আলমগীর।
প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন 20 জানুয়ারি আর 21 জানুয়ারি চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করে প্রতীক বরাদ্দ দেয়া হবে। ভোটের প্রচার চলবে 22 জানুয়ারি থেকে 10 ফেব্রুয়ারি সকাল 7:30 পর্যন্ত। ত্রয়োদশ জাতীয় সংসদের জন্য ভোটের দিন ঠিক করা হয়েছে 12 ফেব্রুয়ারি। হোমায়রা ফারুকি, ডিবিসি নিউজ, ঢাকা। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের বিষয়ে মানুষকে সতর্ক থাকতে হবে, একথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। নিরাপদ ও গণতান্ত্রিক বাংলাদেশের জন্য আগামী জাতীয় নির্বাচন খুব গুরুত্বপূর্ণ উল্লেখ করে তিনি বলেন, সেই লক্ষ্য পূরণে ব্যর্থ হলে বন্ধ হবে না শোকগাথা। 24-এর আন্দোলন কোনো ব্যক্তি বা দলের নয় উল্লেখ করে বলেন, এটা ছিল দেশের মানুষের অধিকার আদায়ের। শহীদ শাহরিয়ার হাসান আলভীর বাবা রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশনে 24-এর অভ্যুত্থানে স্বজন হারানোদের সঙ্গে কষ্ট ভাগাভাগি করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। সেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ, আহত ও তাদের পরিবারের সঙ্গে মতবিনিময় করেন। সঙ্গে ছিলেন স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানও। যেখানে মিলিত হন 1400 পরিবার, জানালেন প্রিয় মানুষকে হারিয়ে কতটা যন্ত্রণা নিয়ে বেঁচে আছেন তারা। আহ্বান থাকবে, আগামী দিনে বিএনপি সরকার গঠন করলে জুলাই যোদ্ধা পরিবারের কিছুটা কষ্ট লাঘবের চেষ্টা করা হবে বলে জানালেন তারেক রহমান। মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের আরেকটি বিভাগ খোলা হবে যাতে এইসব মানুষদের দেখভাল করা যায়। 71 সালে এই দেশের মানুষ, মুক্তিযোদ্ধারা এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য জীবন দিয়েছিলেন। এই দেশের স্বাধীনতা অর্জনের জন্য যোদ্ধারা ত্যাগ স্বীকার করেছিলেন। ঠিক একইভাবে 24-এ যে যোদ্ধারা যুদ্ধ করেছেন তারা স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার যুদ্ধ করেছেন। স্বাধীনতা সার্বভৌমত্ব অর্জিত হয়েছিল 71 সালে, তাকেই আবার রক্ষা করা হয়েছে 2024 সালে। সেজন্যই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মধ্যে আমরা আরেকটি ডিপার্টমেন্ট তৈরি করব, যাদের দায়িত্ব হবে এই মানুষগুলোর দেখভাল করা। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের বিষয়ে সজাগ থাকারও পরামর্শ দেন তিনি। যারা স্বাধীনতা রক্ষার আন্দোলনকে দলীয় স্বার্থ রক্ষার আন্দোলনে পরিণত করতে চায় তাদের সম্পর্কে স্বাধীনতা প্রিয়, গণতান্ত্রিকামী প্রিয় মানুষকে অবশ্যই সজাগ থাকা জরুরি। নিরাপদ গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠায় শোকগাথা নয়, গণতান্ত্রিকামী মানুষ আগামী বাংলাদেশের গণতন্ত্রের বিজয়গাথা রচনা করবে বলেও আশা তারেক রহমানের। তাদের এই কষ্ট কোনো কিছু দিয়ে মোচন করা সম্ভব নয়, কারণ আমিও জানি স্বজন হারানোর বেদনা কতটুকু। কোনো কিছু দিয়ে এই কষ্ট মোচন করা যায় না। ফরহাদুজ্জামান, ডিবিসি নিউজ, ঢাকা। নিজের মা একজন কার্ডিওলজিস্ট এবং দাদি একটি রাজনৈতিক দলের নেতৃত্ব দিয়েছেন। তারা দুজনই নারী শিক্ষা এবং নারী স্বাস্থ্যের জন্য অনেক কাজ করেছেন, একথা বলেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। রাজধানীতে এক আলোচনায় তিনি তুলে ধরেন গণতন্ত্র নিয়ে নিজস্ব ভাবনার কথা। রাজধানীর খামারবাড়িতে কৃষিবিদ ইনস্টিটিউশনে জাতি গঠনে নারী, নীতি, সম্ভাবনা এবং বাংলাদেশের ভবিষ্যৎ শীর্ষক আলোচনা সভার আয়োজক ঢাকা ফোরাম, যেখানে অংশ নেন পিতা তারেক রহমানের সঙ্গে 17 বছর পর দেশে ফেরা ব্যারিস্টার জাইমা রহমান। প্রথমবারের মতো আলোচনা সভায় যোগ দেয় সবার আগ্রহের কেন্দ্রে ছিলেন তিনি। প্যানেল আলোচনায় দেশের বিশিষ্ট নারী উদ্যোক্তা ও অর্থনীতিবিদরা তুলে ধরেন নারী ক্ষমতায়নের বাধার প্রসঙ্গ। আমরা এখন যদি বলি যে একটা দল এসে বা একটা কেউ সরকার এসে সবকিছু পরিবর্তন করে দেবে, এটা আসলে হয়তো আমার মনে হয় যে এখন একটা সময় এসছে যে দেশের সব সেক্টরের লোকজন একসাথে কাজ করতে চাচ্ছে। পরে দেশের মাটিতে প্রথমবারের মতো দেওয়া বক্তব্যে বিএনপি প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনি জাইমা রহমান তুলে ধরেন গণতন্ত্র নিয়ে নিজস্ব ভাবনার কথা। আমার মা একজন কার্ডিওলজিস্ট এবং একজন গৃহিণী। তিনি একসঙ্গে দুটি জায়গায় সমানভাবে পরিচালনা করছেন। আমার দাদি বেগম খালেদা জিয়া একটি দলের নেতৃত্ব দিয়েছেন। নারী শিক্ষা ও নারী স্বাস্থ্যের জন্য তিনি অনেক কাজ করেছেন দেশে অর্থনীতি ও জিডিপি বৃদ্ধিতেও।
দেশের নারী অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান এবং দাদি বেগম খালেদা জিয়ার অবদানের কথাও স্মরণ করেন জাইমা রহমান। বলেন, উন্নয়ন অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে কাঙ্ক্ষিত অগ্রগতি হবে না। দেশের নারী অগ্রগতিতে দাদা জিয়াউর রহমান এবং দাদি বেগম খালেদা জিয়ার অবদান ছিল। আমি মনে করি দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় নারীদের সরিয়ে রাখলে কাঙ্ক্ষিত অগ্রগতি সম্ভব নয়। আমরা এটাও দেখছি দেশের 70% নারী ফেসবুকে প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছেন। পরে জাইমা রহমান যোগ দেন প্রশ্ন উত্তর পর্বে। শুভ খান, ডিবিসি নিউজ, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দিন ঠিক হয়েছে 12ই ফেব্রুয়ারি। সারা দেশে বইছে সেই ভোটের হাওয়া। এ নিয়ে কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 246, ব্রাহ্মণবাড়িয়া 4-এ। স্বাগত জানাচ্ছি সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। আমার সঙ্গে এই মুহূর্তে যুক্ত আছেন ব্রাহ্মণবাড়িয়া 4 আসনের সাধারণ ভোটাররা। জানবো তাদের কাছ থেকে তারা কেমন প্রত্যাশা করেন যিনি নতুন অভিভাবক হিসেবে এই আসনটি দায়িত্ব নেবেন। স্বাগত আপনাদেরকে সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসে। শুরুতেই আপনার কাছে একটু যেতে চাই, কি ধরনের প্রত্যাশা থাকবে যিনি নতুন অভিভাবক হিসেবে এইখানকার দায়িত্বটা নেবে? আমি একজন প্রেস ক্লাবের প্রেসের লোক হিসেবে আমাদের প্রত্যাশা, আমি যতটুকু জেনেছি বা পাবলিকের যে চাহিদা, সেই চাহিদা অনুযায়ী যে আমাদের কসবা এবং আখাউড়া সীমান্ত এলাকায় অবস্থিত, সেখানে মাদকের সয়লাভ, মাদক মুক্ত কসবা আখাউড়া চাই। এখানে আরেকজন আছেন, একটু যেতে চাই আপনার কাছে, কি ধরনের প্রত্যাশা করছেন? ধন্যবাদ ডিবিসি নিউজকে। আমরা আমাদের এই এলাকায় এমন একজন অভিভাবক চাই যার মাধ্যমে আমাদের এই কসবা আখাউড়া মানুষের যে প্রত্যাশা, আমরা চাই আমাদের এই সীমান্তবর্তী এলাকা, যে আমাদের মাদকাসক্ত এই এলাকাটা আমরা মুক্ত চাই এই আমাদের এই অভিভাবকের মাধ্যমে। জি জি জি, আপনার কাছে যেতে চাই যে আপনার কাছে আপনি কি প্রত্যাশা করছেন? আসসালামু আলাইকুম। আমার প্রত্যাশা হচ্ছে, আমি একজন মসজিদের খতিব হিসাবে আমার প্রত্যাশা, আমরা তো ওয়াজ নসিহত করি, এর পাশাপাশি প্রশাসনিকভাবে যাতে আমাদের এই প্রত্যন্ত অঞ্চল, ভারত আমাদের খুব নিকটবর্তী, এখানে মাদক চোরাচালান খুব প্রকটভাবে এটা চলতেছে, তো এটার প্রতিকার আমরা চাই। আমাদের যে বন্ধের জন্য এটার যাতে আমরা আমাদের পক্ষ থেকে, জনগণের পক্ষ থেকে এটা আমরা আশা করি যে বন্ধ করা। ধন্যবাদ। এই পাশে আর এখানে কয়েকজন আছেন, একটু যেতে চাই আপনার কাছে। তরুণরা আসলে কি চাচ্ছে এই আসনটি যিনি অভিভাবক হয়ে আসবেন নতুন? আসলে বিষয়টা চাচ্ছে যে তরুণ সমাজ কসবা যারা আছে তারা চাচ্ছে যেন তরুণদেরকে যারা ভালোবাসবে এবং আগামীর যে বাংলাদেশকে এবং আগামীর যে কসবা আখড়াকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এমন একটি পার্টি যাচ্ছে যারা তরুণদের দুঃখ কষ্ট বুঝতে পারবে এবং আগামীতে যেন যে বেকারত্ব নিয়ে কসবা আখড়া কাজ করবে, এরকমই পার্টি আমরা চাচ্ছি। অনেকেই বলছেন অনেক কথা, রাস্তা সংস্কারের বিষয়ে কি কোনো ধরনের সমস্যা আছে কিনা? রাস্তা সংস্কারের জন্য আপনি জানেন আমাদের এটা নিয়ারেবল বর্ডার প্লেস, আর সবচেয়ে বড় হচ্ছে এটা ক্রাইমের একটা হটস্পট। সেই জায়গাতে যোগাযোগ ব্যবস্থা একবারে বেহাল। আমরা এমন এক প্রার্থীকে আমরা চাচ্ছি যে প্রার্থী রাস্তা সংস্কারের জন্য এবং জনবান্ধব কাজ করবে এবং একজন কর্মী হিসাবে সাংবাদিকদের পক্ষে সাংবাদিক বান্ধব যে প্রতিনিধি হবে তাকে আমরা ভোট দেব। জি জি জি, আপনাদের কাছে যেতে চাই, একটু কি ধরনের প্রত্যাশা থাকবে যিনি অভিভাবক হয়ে আসছেন? আমি রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার চাওয়া হচ্ছে নাগরিক যেই অধিকারগুলো রয়েছে, মৌলিক অধিকারগুলো রয়েছে, আর এমন একজন অভিভাবক চাই তিনি শুধু রাস্তাঘাট উন্নয়ন করবে এমনটা না, তিনি সাথে আইন প্রণয়ন করবে এবং আইনের প্রতিফলন হবে, ন্যায় এবং ইনসাফে সমাজে প্রতিষ্ঠিত হবে এমন একজন প্রার্থী। তাই শুধুমাত্র যে আপনার রাস্তাঘাট করবে এই ধরনের প্রার্থী চাচ্ছি না, টোটাল সমাজটাকে পরিবর্তন করবে এবং ইনসাফ কায়েম করবে এমন একজন প্রার্থী চাচ্ছি। আপনার কি? আমি আপনাকে যেটা বলতে চাচ্ছি, গত 15 বছর মানুষের যে মৌলিক চাহিদার যে বিষয়গুলো, এগুলো সরকার নিশ্চিত করতে পারেনি। আমরা আশা করব বর্তমানে যে নির্বাচিত প্রার্থী আসবে উনি সকল দুর্নীতিকে রোধ করে মানুষের যে মৌলিক চাহিদা এটাকে প্রতিষ্ঠিত করার মাধ্যমে দেশে একটি ইনসাফের সমাজ ব্যবস্থা গড়ে তুলবেন। অসংখ্য ধন্যবাদ। আমাদের সঙ্গে যুক্ত ছিলেন এখানকার ভোটাররা, তারা বলছিলেন তাদের প্রত্যাশার কথা, যিনি নতুন অভিভাবক হয়ে আসবেন তার কাছ থেকে কি ধরনের চাওয়া পাওয়া রয়েছে। পরবর্তীতে আগামীকাল থাকছে ব্রাহ্মণবাড়িয়া 5 এবং 6 আসন, সেখানে তুলে ধরা হবে বিভিন্ন রাজনৈতিক দলের যারা মনোনয়ন পেয়েছেন তারা আসলে কি ভাবছেন আগামী নির্বাচনকে কেন্দ্র করে, সেসব বিষয়। সঙ্গে থাকুন সিএসআরএম ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের। মাদারীপুরের ঘটকচরে বাস ও ব্যাটারি চালিত অটোরিকশার সংঘর্ষে 7 জন নিহত হয়েছেন। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এতে বাসের আরও 10 জন যাত্রী গুরুতর আহত হয়েছেন। সন্ধ্যায় ঢাকা বরিশাল মহাসড়কের মিল গেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহতরা সবাই ইজি বাইকের যাত্রী।
রবিবার সন্ধ্যায় মাদারীপুর নতুন বাস স্ট্যান্ড থেকে ঢাকার উদ্দেশ্যে যাচ্ছিল সার্বিক পরিবহনের একটি বাস। ঢাকা বরিশাল মহাসড়কের মিলগেট এলাকায় এলে একটি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় বাসের। এতে অটোরিকশাটি দুমড়ে মুচড়ে যায় এবং বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলে ৩ জন নিহত হন। হাসপাতালে নেওয়ার পর মারা যান আরও 4 জন। গাড়ি ওভারটেক করিয়া ওই অটো লেগে বাজে তলে রয়ে পড়ছে খালের ভিতরে। লোক আসলে 6 জনই মারা গেছে। বাজাইতে আছে হেডের ওভারটেক করছে সার্বিকে, তারপরে এই ঘটনাটা হয়েছে। এ ঘটনায় বাসের অন্তত 10 জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে মাদারীপুর জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে পুলিশ উদ্ধার অভিযান শুরু করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার মূল কারণ হচ্ছে গাড়ির ওভার স্পিড, আপনার সার্বিক পরিবহনের অতিরিক্ত গতির কারণে, এবং এটা নিয়ম ভঙ্গ করে সে রং ছেড়ে চলে আসছে। ডান পাশে এসে সামনে একটা অটো ছিল, অটোর মধ্যে যাত্রীগুলো যারা ছিল প্রায় সবাই নিহত। এ ঘটনায় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পুলিশ ও সেনাবাহিনীর চেষ্টায় 2 ঘন্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর গুলশানের কালাচাঁদপুর পশ্চিম পাড়ার একটি ভাড়া বাসা থেকে সাদিয়া রহমান মিম নামের এক নারীর গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাতে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। নিহত সাদিয়া একটি বারের ডান্সার ছিলেন এবং পার্লারের ব্যবসাও করতেন। পুলিশ জানায় সাদিয়ার গলা ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। তিনি রুমমেট নুসরাতের সঙ্গে ওই বাসায় থাকতেন। গুলশান থানার ওসি রাকিবুল হাসান জানান, জিজ্ঞাসাবাদ শেষে নুসরাতকে গ্রেপ্তার করা হবে কি না সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। সাভারের পরিত্যক্ত পৌর কমিউনিটি সেন্টারের ভবন থেকে আবারও উদ্ধার হয়েছে মরদেহ। এক শিক্ষার্থীর জরুরি সেবা নম্বরে ফোন পেয়ে আগুনে পুড়িয়ে দেয়া 2টি মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে একজন নারী ও এক শিশু, তবে তাদের পরিচয় শনাক্ত করা যায়নি। এ নিয়ে গেল 6 মাসে পরিত্যক্ত এই ভবন থেকে 5 জনের মরদেহ উদ্ধার হলো। রবিবার দুপুরে সাভার পৌর এলাকা থানা রোড মহল্লার পরিত্যক্ত সাভার পৌর কমিউনিটি সেন্টারের ভেতরে মরদেহ দেখতে পান এক শিক্ষার্থী। ওই শিক্ষার্থী 999 নম্বরে ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে 2 জনের মরদেহ পায়। বিগত এর আগেও 3টা লাশ পাওয়া গেছে, আজকে 2টা নিয়ে 5টা। সিসি ক্যামেরা লাগানো সত্ত্বেও এখানে কিভাবে এত বড় একটা ঘটনা ঘটে যায়, আবার সামনে আর্মি ক্যাম্প, প্রায় এখানে লাশ পাওয়া যাচ্ছে এরকম। তো আমরা চাইবো অতি দ্রুত এটা সংস্কার করা হোক। এর মধ্যে একজন নারী ও অপর মরদেহ শিশুর, তবে পুড়ে যাওয়ায় তাদের পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতালে। ঘটনাস্থল পরিদর্শন করেছে সিআইডির একটি দল। একটা মেয়ে বলতে পারতেছি, আর একটা পুরোটাই পুড়ে গেছে। এটা এখন আপনার ডিএনএ স্যাম্পল ছাড়া এটা বোঝা যাচ্ছে না এটা মেয়ে না ছেলে। তবে মেয়ের সম্ভাবনা হওয়ার বেশি, যেহেতু মাথায় লম্বা চুল আছে। গেল 6 মাসে এই ভবন থেকে উদ্ধার হলো 5 জনের মরদেহ। গত 29 আগস্ট রাতে পাওয়া যায় হাত পা বাঁধা যুবকের মরদেহ, যার পরিচয় এখনো শনাক্ত হয়নি। আর গত 12 অক্টোবর অজ্ঞাত এক নারী ও 19 ডিসেম্বর উদ্ধার করা হয় আরেকজনের মরদেহ। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে উপস্থিত হয়েছে সিআইডি, পিবিআই, ক্রাইম সিন এখানে আসতেছে। আমরা ঘটনাটি খতিয়ে দেখতেছি, বিস্তারিত তদন্ত শেষে আপনাদের অবহিত করা হবে। বারবার কেন এই ভবন থেকে মরদেহ পাওয়া যাচ্ছে তা তদন্তে পুলিশকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কনকনে শীতে পঞ্চগড়, ঠাকুরগাঁও, চুয়াডাঙ্গা সহ বিভিন্ন জেলার জনজীবন ব্যাহত। সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ের তেঁতুলিয়ায় 8.5 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। হালকা কুয়াশায় শীতের আমেজ ঠাকুরগাঁওয়ে। জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 10 ডিগ্রি সেলসিয়াস। প্রয়োজন ছাড়া লোকজন বাইরে বের হচ্ছেন কম। মাঘের শুরুতে চুয়াডাঙ্গায় তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীত কমেনি। সকাল থেকে সূর্যের দেখা মিললেও উত্তরের হিম বাতাসের কারণে শীতের তীব্রতা আরও বেশি অনুভূত হচ্ছে। স্থবির হয়ে পড়েছে স্বাভাবিক জীবনযাপন। জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 11.2 ডিগ্রি সেলসিয়াস। বেলা বাড়ার সাথে সাথে কুয়াশা কেটে গেলেও হিমেল বাতাসে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া দিনমজুর ও ছিন্নমূল মানুষ। শীতের প্রকোপ বাড়ার সঙ্গে সঙ্গে শীতজনিত রোগের সংক্রমণও বাড়ছে। হাসপাতালে অতিরিক্ত রোগীদের চাপ সামলাতে হিমশিম সংশ্লিষ্টদের। চিকিৎসকরা প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন। এদিকে পুরনো কাপড়ের দোকানে ভিড় বেড়েছে নিম্ন আয়ের মানুষের। ইউরোপের 8 দেশে ট্রাম্পের 10% শুল্ক আরোপে তীব্র নিন্দা জানিয়েছেন ইউরোপের শীর্ষ নেতারা। জানান এটি সম্পূর্ণ ভুল ও অগ্রহণযোগ্য। গ্রিনল্যান্ড অধিগ্রহণ ইস্যুতে বিরোধিতা করায় ইউরোপীয় ওই মিত্র দেশগুলোর ওপর শুল্ক আরোপের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট। কোনো চুক্তি না হওয়া পর্যন্ত আগামী 1 ফেব্রুয়ারি থেকে এই শুল্ক কার্যকরের কথা।
ডেনমার্কের স্বায়ত্তশাসিত অঞ্চল গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দিয়ে যাচ্ছেন একের পর এক হুমকি। এবার ডেনমার্ক, নরওয়ে, সুইডেন, ফ্রান্স, জার্মানি, যুক্তরাজ্য, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড থেকে যুক্তরাষ্ট্রের রপ্তানি হওয়া পণ্যের ওপর 10% শুল্ক আরোপ করেন তিনি। জানান পরে তা বাড়িয়ে 25% করা হতে পারে। কোনো সমঝোতা না হওয়া পর্যন্ত এই শুল্ক বহাল থাকবে বলেও জানান ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার জানান, নেটো মিত্রদের যৌথ নিরাপত্তার স্বার্থে কাজ করার কারণে তাদের ওপর শুল্ক আরোপ করা সম্পূর্ণ ভুল। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন জানান, এই প্রেক্ষাপটে শুল্কের হুমকি গ্রহণযোগ্য নয়। কোনো ধরনের ভয়ভীতি বা চাপের কাছে নতি স্বীকার করা হবে না। সুইডেনের প্রধানমন্ত্রী ওলফ ক্রিস্টারসন জানান, ব্ল্যাকমেইলের কাছে মাথা নত করা হবে না। ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্তোনিও কস্তা জানান, ইউরোপীয় ইউনিয়ন সবসময় আন্তর্জাতিক আইন রক্ষায় দৃঢ় থাকবে। এদিকে ডেনমার্কের পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন জানান, শুল্ক আরোপের হুমকি তাদের জন্য অপ্রত্যাশিত ছিল। এদিকে যুক্তরাষ্ট্রের গ্রিনল্যান্ড দখলের প্রস্তাবের প্রতিবাদে গ্রিনল্যান্ড ও ডেনমার্কে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেন। এ সময় বিক্ষোভকারীরা গ্রিনল্যান্ডের পতাকা ও গ্রিনল্যান্ড ইজ নট ফর সেল ব্যানার বহন করেন। আমরা ট্রাম্পকে দেখানোর জন্য এসেছি, গ্রিনল্যান্ড আমাদেরই থাকবে, যুক্তরাষ্ট্রের নয়। সম্প্রতি এক জরিপে দেখা যায়, ট্রাম্প গ্রিনল্যান্ড দখলে নিতে মরিয়া হয়ে উঠলেও 75% আমেরিকান এমন সিদ্ধান্তের বিপক্ষে। এছাড়াও একজন রিপাবলিকান কংগ্রেসম্যান জানান, ট্রাম্প যদি দ্বীপটি দখলের চেষ্টা করেন তবে তিনি পদত্যাগ করতে বাধ্য হবেন। আব্দুল্লাহ আল মারুফ, ডিবিসি নিউজ ডেস্ক। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। সঙ্গেই থাকুন।